চলো মাই স্টুডেন্ট, আমরা করণ কারক নিয়ে আর একটু বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা রাখি। আমি প্রত্যেকটি ভাগ নিয়ে কথা বলছি, প্রয়োজনীয় তথ্যগুলো নিজেরা নিজের মতো নোট ডাউন করবে। ক্লাস রেকর্ডিং চলছে, সেখান থেকেও পরে আরো নিজেরা শুনে নিতে পারবে আর কি। চলো আমরা প্রথমে করণ কারকের কনসেপ্ট নিয়ে কথা বলেছিলাম, আজকে আমরা ভাগ নিয়ে কথা বলছি। সেই ভাগের মধ্যে আপনার পড়ছে আপনার হচ্ছে করণ কারকের ভাগ আর কি। এই ভাগের মধ্যে আমরা ঢুকবো যন্ত্রাত্মককরণ, এটা নিয়ে আমরা কথা বলবো। ফলে যন্ত্রাত্মককরণ নিয়ে আমরা বলছি, নোট ডাউন করবে। চলো তাহলে যন্ত্রাত্মককরণ নিয়ে আমি বলছি, নোট ডাউন করো প্লিজ। লেখো, প্রথমে যন্ত্রাত্মকরণের আমরা কনসেপ্ট সংজ্ঞাটা একটু নেই, ডেফিনেশনটা নিয়ে নেই। লিখবে কোন যন্ত্র বা যন্ত্রাত্মক উপকরণ দ্বারা, কোন যন্ত্র বা যন্ত্রাত্মক উপকরণ দ্বারা, কোন যন্ত্র বা যন্ত্রাত্মক উপকরণ দ্বারা, কোন যন্ত্র বা যন্ত্রাত্মক উপকরণ দ্বারা বাক্যে ক্রিয়া সম্পাদিত হলে, কোন যন্ত্র বা যন্ত্রাত্মক উপকরণ দ্বারা, কোন যন্ত্র বা যন্ত্রাত্মক উপকরণ দ্বারা বাক্যে ক্রিয়া সম্পাদিত হলে, কোন যন্ত্র বা যন্ত্রাত্মক উপকরণ দ্বারা বাক্যে ক্রিয়া সম্পাদিত হলে, কোন যন্ত্র বা যন্ত্রাত্মক উপকরণ দ্বারা বাক্যে ক্রিয়া সম্পাদিত হলে তাকে যন্ত্রাত্মককরণ বলে। আমরা উদাহরণ নেওয়ার চেষ্টা করি। এখানে লিখব কোদাল দিয়ে মাটি কাটা হয়, কোদাল দিয়ে মাটি কাটা হয়। দেখো এখানে মাটি কাটা কাজটি হচ্ছে আসলে কোদালের সাহায্য নিয়ে। কোদাল কিন্তু হেল্পিং হ্যান্ড, সাহায্যকারী ভূমিকাতে দাঁড়িয়ে আছে। তাই কোদাল যেহেতু সাহায্যকারী ভূমিকায় দাঁড়িয়ে আছে, তাই কোদাল এখানে ডেফিনেটলি যন্ত্রাত্মকরণের পর্যায়ভুক্ত। দ্যাট মিন্স এটা করণ কারকের এক্সাক্ট উদাহরণ আর কি। তাহলে কোন যন্ত্র বা যন্ত্রাত্মকরণ যখন বাক্যে ক্রিয়া মানে তার দ্বারা বাক্যে ক্রিয়া সম্পন্ন করছে, অর্থাৎ বাক্যের ক্রিয়া সম্পন্ন করতে গিয়ে এখানে যন্ত্র কি করছে, সাহায্যকারী ভূমিকায় অবতীর্ণ। যন্ত্র সাহায্যকারী ভূমিকায় অবতীর্ণ, তাই এটা যন্ত্রাত্মককরণ। যদি এনিওয়ান কোনো প্রবলেম মনে হয়, বুঝতে প্রবলেম হয়, আমাকে বলবে আর কি। চলো এরপর আমরা আসছি, পরেরটা হচ্ছে উপায়াত্তকরণ। সেকেন্ড, উপায়াত্তকরণ। লিখবে বাক্যে যে উপায়ে কর্তা কমা দিয়ে ক্রিয়া সম্পাদনা করে। তাহলে কর্তা কি করবে, তার ক্রিয়াটি সম্পাদনা করবে যে উপায়ের দ্বারা। তাহলে বারবার কিন্তু আমি এই কারক নির্ণয়ের ক্ষেত্রে ক্রিয়ার প্রসঙ্গ আনছি। আমি গতদিনও বলেছিলাম যে ক্রিয়াকে আগে ধরতে হবে। আমরা কিন্তু এই জিনিসটা আগে অনেকে জানতামও না, ভাবতামও না। আর না জানার কারণে বা না ভাবার কারণে ভুলটা আমাদের ঘটতো আর কি। তাহলে আমরা বারবার কিন্তু সেই ক্রিয়াকে দেখবো আর কি,
এখানে দেখো কনসেপ্টের মধ্যে, ডেফিনেশনের মধ্যে সেই ব্যাপারটাই রয়েছে। কি বলছে এখানে, যে বাক্যে যে উপায়ে কর্তা কি করছে, তার ক্রিয়াটা সম্পাদনা করছে, তাকে উপায়ত্তকরণ বলে। তার মানে আমরা পরিষ্কার বলতে পারছি এটা উপায়ত্তকরণ। দ্যাট মিনস এখানে কি উপায় নির্ভর সরি, উপায় নির্ভরকরণ এটি, অর্থাৎ এখানে বারবার উপায়টা নির্ভর করবে আর কি কারো উপরে। তাহলে উপায় নির্ভরকরণ হিসাবে আমরা এখানে দেখতে পারি আর কি, মানে ডেফিনিশনটা সেটাই বলে। তাহলে উপায়ত্তকরণ দ্যাট মিনস হচ্ছে, কারণ গতদিন ভুল হয়েছিল অনেকেরই, যে উপায়ত্তক আর হেতুময় গুলিয়ে ফেলেছিল। তাহলে উপায়ত্তকরণ যেটা বলছি এটা হচ্ছে উপায় নির্ভরকরণ। আসলে এটা আমরা যেন মনে রাখি, যে উপায়ত্তকরণ দ্যাট মিনস উপায় নির্ভরকরণ। বলতে পারলাম? উপায়ত্তকরণ দ্যাট মিনস উপায় নির্ভরকরণ। উদাহরণ নাও, তাহলে অনেকটা পরিষ্কার হবে। লেখো, নিঃস্ব করেছ আমায় কি নিষ্ঠুর ছলনায়। উদাহরণ লিখবে, নিঃস্ব করেছ আমায় কি নিষ্ঠুর ছলনায়। নিঃস্ব করেছ আমায় কি নিষ্ঠুর ছলনায়। নিঃস্ব করেছ আমায় কি নিষ্ঠুর ছলনায়। ছলনার নিচে দাগাও, এটা চক আউট করো আর কি। দেখো এই ছলনার কাজটি সম্পন্ন হচ্ছে আর কি, নিঃস্ব করেছ আমায়। তাহলে আসলে ক্রিয়া কে? ক্রিয়া বলো তো এই সেন্টেন্সের মধ্যে। নিঃস্ব করেছ আমায় কি নিষ্ঠুর ছলনায়, ক্রিয়া কে সেন্টেন্সে? ক্রিয়া যদি বলো বলো। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ নিঃস্ব করাই কাজটা কিন্তু এখানে ক্রিয়া, নিঃস্ব করা। ঠিক আছে, এই যে নিঃস্ব করেছ আমায়, নিঃস্ব করাটা ক্রিয়া। তা সেই নিঃস্ব করা ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে কোন উপায়ে মনে হচ্ছে? ডেফিনেটলি। তাহলে এটা উপায় নির্ভরকরণ এই অর্থেই। পরিষ্কার? তাহলে এখানে ছলনাকে উপায় হিসেবে নেওয়া হলো, যার কারণে এটা উপায়ত্তকরণ। ক্লিয়ার তো? থ্যাংক ইউ। চলো পরেরটা আমরা আসছি। যদি কারো কোন সমস্যা হয় তাহলে আমাকে বলবে। পরেরটা আমরা আসছি হেতুময় বা হেতুবাচককরণ। হেতুময় বা হেতুবাচককরণ। হেতুময় বা হেতুবাচককরণ, তার কনসেপ্টটা কি একটু নিয়ে নেই। লিখবে, হেতু বা কারণ বোঝাতে। হেতু বা কারণ, হেতু কথার মানে হচ্ছে কারণ। হেতু বা কারণ বোঝাতে ব্যবহৃত করণকেই, হেতু বা কারণ বোঝাতে ব্যবহৃত করণকেই হেতুবাচক বা হেত্যোর্থক, এটা এর নামটা আমরা পাই। হেত্যোর্থক হয় একার তয় বা ফলা থয় রেপ ক, হেত্যোর্থক করণ বলে। তাহলে হেতু বা কারণ বোঝাতে ব্যবহৃত করণকেই হেতুবাচক বা হেত্যোর্থক করণ বলে। দ্যাট মিনস আমরা সংজ্ঞার মধ্যে বলতে পারছি এখানে কি থাকবে, বারবার হেতু বা কারণ থাকবে। তাই একে আমরা এইভাবে মনে রাখবো আসলে সহজভাবে, যাতে গুলিয়ে না যায়। এটা আসলে কি কারণ বাচক করণ, বারবার মনে রাখি। তাহলে উপায়ের সঙ্গে হেতুর আর গুলিয়ে যাবে না। তাহলে হেতুময় করণটাকে আমরা কি হিসেবে আসলে মনে রাখবো, এটাকে আসলে মনে রাখবো এই কারকটা আসলে, মানে করণ কারকের এই ভাগটি আসলে কি কারণ বাচক করণ। তাহলে আর গোলানোর কারণ নেই। দ্যাট মিনস আমরা সংজ্ঞার মধ্যেই কিন্তু কারণের শব্দের উল্লেখ পেয়েছি, তাই আমরা একে কারণ বাচক করণ বলেই চিনবো। দ্যাট মিনস এখানে যে উদাহরণগুলো হবে সবটার মধ্যে কি থাকবে, একটা
কারণ থাকবে, ডেফিনেটলি কারণ ছাড়া কিন্তু হবে না। আগেরটা ছিল উপায়, আর এখন হচ্ছে কারণ, দুটো কিন্তু কখনোই এক জিনিস নয়। তাই কোন অর্থে গুলিয়ে যাওয়া উচিত নয়। এইভাবে আমরা একটু বিষয়টা ক্লিয়ার বুঝে রাখবো। বিদ্যুৎ শুনতে পাচ্ছে আমার কথা? একটু কমেন্ট করবে। হ্যাঁ শুনতে পাচ্ছি। চলো আমি কোশ্চেন রাখছি তোমার উদ্দেশ্যে, বলবে আর কি, লেখো, উত্তরটা তুমি করবে। লিখবে, সে তখন অদ্ভুত এক হাসিতে ফেটে পড়ে। সে তখন অদ্ভুত এক হাসিতে ফেটে পড়ে। সে তখন অদ্ভুত এক হাসিতে ফেটে পড়ে। হাসির নিচে দাগ আছে, বা চক আউট করো ওটাকে, এবার ব্যাখ্যা করো এটা কেন হেতুময় করুন। বিদ্যুৎ, প্লিজ আনসার কুইক। সে তখন অদ্ভুত এক হাসিতে ফেটে পড়ে। হাসির নিচে দাগ আছে, কুইক প্লিজ আনসার। এটা বলা না তো এখন কারণ কারণ বোঝাচ্ছে আশা। হ্যাঁ বলো বলো, বলে যাও। বলছি স্যার পেটে পড়া একটা ক্রিয়াপদ বোঝাচ্ছে, আশা এর কারণ বোঝাচ্ছে। হুম, বলো বলো, শেষ করো। হচ্ছে তো, বলে যাও। এখানে ক্রিয়াপদটি পেটে পড়া ক্রিয়াপদটি কারণ বোঝানোর জন্য এটা ডেফিনেটলি, অর্থাৎ বাবা এই তো ভালো বলেছো। অর্থাৎ ফেটে পড়া, এই যে কাজটি হচ্ছে বা সম্পন্ন হচ্ছে হাসির কারণে, সে ফেটে পড়ছে কেন, বোম ব্লাস্ট হচ্ছে যেন মনে হচ্ছে আর কি, তার হাসির কারণে সে কি হচ্ছে, ফেটে পড়ছে। তাহলে এখানে তার ফেটে পড়ার এই যে কর্মটি, ক্রিয়াটির মূল মানে কারণ কি, হেতু কি, আসলে হাসি। সে যদি অত্যধিক হাসি না হাসতো, তাহলে তার কি কণ্ঠস্বর ফেটে পড়তো না, বা এইভাবেই তার গলাটা ফেটে যেত না, এই যে আমরা এগুলো বলে থাকি আর কি। তাহলে এখানে কিন্তু হাসি হচ্ছে সেই তার হেতু বা তার কারণ, তার এই ফেটে পড়ার বা তার এই বিপদের কারণ হচ্ছে তার হাসি। বিষয়টা এইভাবে আর কি। সেই অপনা মাংসে হরিণা বৈরি, আমরা একটা সেন্টেন্স পড়ি না চর্যাপদে, আমরা চর্যাপদে একটা সেন্টেন্স পড়ে থাকি, বাক্যটা হচ্ছে এই যে অপনা মাংসে হরিণা বৈরি, বলি না আমরা। তা সেখানে লাইনটার মানে কি, মানে হচ্ছে এই যে হরিণ তার নিজের কস্তুরীর জন্য কি আসলে সে বিপদ মুখী হয়ে পড়ে আর কি, বা তার বারবার বিপদ ঘনিয়ে আসে, তারই কি সে সুগন্ধি কস্তুরীর কারণে সিংহ বা বাঘ তাকে মানে খাওয়ার জন্য বা তাকে গ্রাস করার জন্য দৌড়ে আসে। তাহলে তার যদি সেই সুগন্ধি কস্তুরী না থাকতো, তাহলে কি সে পথ দিয়ে গেলে তার মানে কে বুঝতে পারতো না, বোঝা গেছে। তাহলে তাকে বুঝতে পারছে বা তাকে আপনার তার পিছনে ধাওয়া করছে, তার কারণ হচ্ছে তার সেই সুগন্ধি কস্তুরী। তাই বলা হচ্ছে না যে অপনা মাংসে হরিণা বৈরি, অর্থাৎ নিজের মাংসের কারণেই, নিজের শরীরের কারণেই সে নিজের শত্রু। অর্থাৎ তার সৌন্দর্য বলতে এখানে তার কস্তুরীর সৌন্দর্য, এটাই তার শত্রু আর কি। বুঝছে, আমরা সুন্দর মুখের ছবি যেগুলো হয়ে থাকে আর কি, যে সুন্দর মুখের জয় সর্বত্র, আমরা একটা কথা বলে থাকি। তা বিষয়টার মানে হচ্ছে তাই তো, অর্থাৎ সেই যে সুন্দর মুখশ্রীর দ্বারাই সে কি করে, বিপদমুখী হয়ে পড়ে। তাহলে সুন্দর মুখশ্রী কিংবা হরিণের কস্তুরী সুগন্ধ, এগুলা কি হেতু বা কারণ, তার বিপদের কারণ হয়েছে। মানে আমি আসলে হেতুময় কারণটা বোঝার থেকে পাশাপাশি এক্সাম্পল আসছি। হ্যাঁ, তাহলে অর্থাৎ সেই কারণগুলো না থাকলে কি তার আসলে সেই ক্রিয়াটি মানে বিপদের ক্রিয়াটি হতো না আর কি, হলো। তাহলে বারবার আমরা হেতুময়করণটা, আমি এই জন্য এত এক্সপ্লেনেশন করছি, গতদিন আমাদের ভুল হয়েছে অনেকের। তাহলে সেন্টেন্সে বারবার কিন্তু কারণ বাচক এই বিষয়টি আমরা কিন্তু পাবো বা দেখব। যদি কারণবাচক তেমন কিছু থেকে থাকে, তবেই কিন্তু সেটা হেতুময় বা হেতুবাচক করণের অন্তর্গত হবে, নাহলে নয়। এনিওয়ান, কারো কোনো প্রবলেম থাকলে বলবে।
চল এবার আমি পরপর দুটো সেন্টেন্স দিচ্ছি, এই দুটো সেন্টেন্স সলভ করবে। দায়িত্ব দিলাম আমি উজ্জ্বলকে আর কি, সলভ করে আমাকে বলবে, মানে ব্যাখ্যা করে বলবে আর কি। লেখো দুটো সেন্টেন্স বলছি। লিখবে ভালোবাসার পরশ দিয়ে, সেন্টেন্স বলছি প্লিজ নোট ডাউন। ভালোবাসার পরশ দিয়ে সাজালে মন নতুন করে, ভালোবাসার পরশ দিয়ে সাজালে মন নতুন করে, কমা কে তুমি কোশ্চেন মার্ক। ভালোবাসার পরশ দিয়ে সাজালে মন নতুন করে, কমা কে তুমি কোশ্চেন মার্ক। পরশ দিয়ে এটা চক আউট করবে। পরের সেন্টেন্স বলছি আরেকটা। সুখে দুঃখে আনন্দ বেদনায় পরিপূর্ণ তাদের জীবন। পরের সেন্টেন্স, সুখে দুঃখে আনন্দ বেদনায় পরিপূর্ণ তাদের জীবন। সুখে দুঃখে আনন্দ বেদনায় পরিপূর্ণ তাদের জীবন। সুখে দুঃখে আনন্দ বেদনা, এতটুকু চক আউট করো। সুখে দুঃখে আনন্দ বেদনা এটুকু চক আউট করবে। সুখে দুঃখে আনন্দ বেদনায় পরিপূর্ণ তাদের জীবন। চলো প্লিজ উজ্জ্বল এবার দুটো সেন্টেন্স ব্যাখ্যা করো কোনটা কোন কারকের পর্যায়ভুক্ত হবে, প্লিজ কুইক। মাই ডিয়ার উজ্জ্বল, আশা করি শুনতে পাচ্ছ আর কি। বলো, খুব ইজি বিষয়টা, একটু ডেফিনেশনটা দিকে তাকিয়ে বলো, বুঝতে পারবে। বলে যাও, তুমি বলো, ব্যাখ্যা করে যাও, নিজের মতো করো। সুন্দর ব্যাখ্যা রাখো। বলো 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 বলো। এটাকে কোন কারকে ফেলছো আগে বলো, তারপর ব্যাখ্যা অনুযায়ী ব্যাখ্যা রাখবে। এই সেন্টেন্সটা তোমার অপিনিয়ন অনুযায়ী কোন কারক? ঠিক কি? আমাকে প্রশ্ন রেখো না, যে আনসার করবে সে তার অনুযায়ী ব্যাখ্যা করবে, সে অনুযায়ী ব্যাখ্যা দিয়ে সমর্থন করতে হবে তোমাকে। তুমি বলে বেরিয়ে গেলে চলবে না। তুমি তুমি যখন বলবে উত্তরটা এটা হবে, তোমার ব্যাখ্যা কি, যুক্তি কি, সে যুক্তিটা দাও, দেখে অন্যরা সেটাকে সাপোর্ট করে কিনা। বোঝা গেল? আমি বিচারের জায়গায় দাঁড়িয়ে সেন্টেন্স বলবো, আমি তো প্রথম বলে দেবো কেন? তাহলে নিজের কনসেপ্টটা কোথায়? আমি তো ব্যাখ্যা করেছি এর আগে, বুঝিয়েছি। তাহলে এই মুহূর্তে আমাকে প্রশ্ন করো না আর কি, নিজেরা উত্তর দাও। উজ্জ্বল বলো তোমার উত্তর সম্পর্কে যুক্তি কি, তুমি কি বলছো কোন কারক এবং তার যুক্তি। কুইক, সময় নিও না, আমি অন্যের কাছে আসবো। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা বিদ্যুৎ, তোমার উত্তরের যুক্তি কি বলো? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি অন্যের কাছে ফিরে দেখি অন্যেরা কি আনসার করে। পিডিয়া তো শুনতে পাচ্ছি জানি না, সুজিত শুনতে পাচ্ছ? সুজিতের কথা বলবে যদি শুনতে পেয়ে থাকো। ব্যাখ্যা করো প্রথম উত্তরটা কি, উত্তর কোন কারক এবং ব্যাখ্যা কি।
কারক কি? এসো দেখি, মনোজ বলো প্লিজ, মাই ডিয়ার মনোজ, তোমার আনসার কি? আনসার কি কুইক? দেখি বাহ, সবাই নিজ নিজ ব্যাখ্যা করছে। বলো ভিন্ন মত কার কি আছে একটু শুনি। মৌসুমী? মনে হচ্ছে না, ডেফিনেট আনসার বলতে হবে। সার্ভিস কমিশনে কি তুমি মনে হচ্ছে বলে উত্তর করবে? মৌসুমী মনে হচ্ছে বলে, মেবি বলে কিছু নেই, তোমার আনসার বলো। কারণ মাইনাস ডিগ্রি মার্কিং আছে, মনে হওয়ার জায়গা নেই। হয় আনসার করো, নাহলে ছেড়ে বেরিয়ে যাবো, টাচ করা যাবে না। হ্যাঁ সেটাই বলো, মনে হচ্ছে বলবে না। বলো বলো বলো, ব্যাখ্যা করে যাও। আমি আসছি, তোমার কাছে আমি আসছি। মৌসুমী ব্যাখ্যা করে যাও। ওকে, আমির বলো কি বলতে চাইছো? উপায়ত্তকরণ, তাই তো? ওকে ওকে, অত্যন্ত ধন্যবাদ আর কি, আমি খুব খুশি হলাম আমিরের কথায়। এবং মৌসুমী কিংবা বিদ্যুৎ বলেছে, তাদের ব্যাখ্যাটা হয়তো পূর্ণরূপ দিতে পারেনি। আচ্ছা, মনোজ কিংবা সুজিত মারাত্মক ভুল জায়গা দাঁড়িয়ে রয়েছে, বা উজ্জ্বল তো ধরতেই পারেনি, পাজেল হচ্ছিল। আমি এমন একটা সেন্টেন্স দিয়েছি যাতে গুলিয়ে যায়, সেই জন্যই আর কি। বিষয়টা বোঝো, তোমরা যারা হেতুময়ের দিকে গেছো, কতটা ভুল দেখো। সেন্টেন্সটা কি, আমি মিনিংটা বুঝি। কারণ সে বারবার বলেছি, মিনিং কিন্তু বুঝতে হবে। মিনিং না বুঝে কোনো কাজ করা যাবে না, এবং পুরো সেন্টেন্সটা পড়বে, একটু ঠান্ডা মাথায় পড়ে বুঝতে পারবে কি বলছে এখানে সেন্টেন্সটার মধ্যে। যে সাজানো একটা কাজ চলছে, সে সাজানো কাজটা কখনো কোনো কারণে কি হয়, এখানে কি তেমন সেন্টেন্সের মিনিং কি বলছে? যে ধরো আমাকে তুমি, তুমি কে, কে হয়ে মানে, ওহে তুমি কে, কোন অনাহুত ব্যক্তি, যে তুমি আমাকে নতুন করে নবরূপে সাজিয়ে তুলেছো আর কি। আমি তো নবজীবন পেলাম, আমি তেমন ছিলাম না। এই যে তুমি আমাকে নবজীবন দান করলে, এই নবজীবন কি কারণের দ্বারা হয় না উপায়ের দ্বারা হয়, কোনটা? মনোজ এবার ব্যাখ্যা করো। তাহলে তুমি কাউকে নবজীবন দান করবে, তুমি কারণে করবে না উপায়ে করবে? হুম, খুব, এবার দেখো বিষয়টা কত ক্লিয়ার হচ্ছে আর কি। আমি একটা উপায় নিলাম, একটা কৌশল নিলাম, নিয়ে তাকে নতুন নবজীবন সাজিয়ে তুললাম। কখনো কারণ দ্বারা সাজিয়ে তোলা যায় না, কারণের দ্বারা আপনার ওইভাবে সেন্টেন্সটা মিনিমাম তা বলে না আর কি। কারণের দ্বারা সেই কাজটা হতে পারে, কিন্তু এই এইভাবে এই হবে না আর কি। সেন্টেন্সের যা মিনিং সে অনুযায়ী কিন্তু কখন এখানে কারণটাকে সাপোর্ট করছে না। সুজিত একটু ভেবে দেখো তো, কারণ এই যে সাজিয়ে তোলা কাজটা নবরূপে সাজাবে, তুমি কারণে সাজাবে না। সেন্টেন্সের মিনিং কি বলছে? ও হে তুমি কে, আমি তখন চিনলাম না, তুমি কে অনাহুত, কে 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 অনাকাঙ্ক্ষিত আমার জীবনে এলে, যে আমার জীবনকে নবরূপ, নবজীবন দান করলে, আমাকে নবরূপে সাজিয়ে তুললে। তাহলে সেই যে ব্যক্তি করছে, তিনি এমন এত মহৎ, এত মহান, এমনই মহাপুরুষ, তার মধ্যে এত মানে বীরত্ব আছে, এত মাহাত্ম্য আছে, যে সে কি করলো, মন্ত্রমুগ্ধের মতো মানে বিরোধী পক্ষকে
বা যে মরণাপন্ন মুমূর্ষু ব্যক্তি তাকে নতুন করে সাজিয়ে তুললো, বাঁচিয়ে তুললো, এই যে বিষয়টি। আমি গতদিন একটা বিখ্যাত ইংল্যান্ডের লেখক আপনার তার জীবনী পড়ছিলাম আর কি। সেখানে পড়তে গিয়ে জানছিলাম কি অদ্ভুত বিষয় আর কি, যে তিনি ইতিপূর্বে, আজকে তিনি কয়েক মানে ক্রোর মার্কিন ডলারের মালিক বটে, ইতিপূর্বে তিনি কয়েকবার সুসাইড করতে গিয়েছিলেন, কিন্তু কোন এক পাবলিশার আপনার সুসাইড করার মুহূর্তে নানা কারণে তিনি সুসাইড করতে পারেননি, বাধাপ্রাপ্ত হয়েছিলেন, বা কেউ কেউ তাকে বাঁচিয়ে তুলেছিল। আমি গল্প বলছি না, জাস্ট প্রসঙ্গ আর কি। ফলে কোন এক ফলে সেই তিনি তার জীবনের ট্রাজেডি বা সেই কেন তিনি সুসাইড করতে গিয়েছিলেন এবং সেখান থেকে যারা বাঁচিয়ে তুলেছিল তাদের উপরে তিনি সাময়িক ক্ষিপ্ত হলেন। ফলে সাময়িক ক্ষিপ্ত হওয়া এবং সুসাইড করার ইতিবৃত্ত নিয়ে দু কলম লিখছেন ট্রেনে বসে আর কি, ট্রেন জার্নিতে। কোন এক পাবলিশারের সেটা নজরে এলো, ওই দুই কলম লেখার মধ্যে যে শৈলী, যে ভঙ্গি, কোন এক পাবলিশার সেটাকে দেখে পড়ে আর কি, প্রকাশক তিনি কি করলেন, পরে লেখকের সন্ধান করলেন যে কে লিখেছে এই দু লাইন সেন্টেন্স বা এইটুকু লেখা। অনেক কিছুর ভঙ্গি আলাদা, এর মধ্যে নতুনত্ব অনেক কিছু আছে। ফলে সেই প্রকাশক বা পাবলিশার কি করলেন, লেখক সন্ধান করে তাকে প্রপোজ করলেন, আপনি লিখুন, সমস্ত খরচ আমার, আমি আপনার ভরণ পোষণের দায়িত্ব নেব আর কি। বিষয়টা এমনটি। ফলে তানার প্রশ্রয়ে এবং উৎসাহে তিনি লেখা শুরু করলেন। আজকে তিনি সেই দেশ তথা পৃথিবী বিখ্যাত জে.কে রাউলিং। মারাত্মক বিষয় আর কি, জে.কে রাউলিং এর জীবনী যদি পড়ে থাকো তা দেখবে আর কি। তাহলে জে.কে রাউলিং তিনি আজকে এত বিখ্যাত, জগৎ বিখ্যাত, তাহলে তার সেই বিখ্যাত হওয়ার মর্মূলে কে ছিল, সেই প্রকাশক। তারা নজরে এলো, তিনি বুঝলেন এর মধ্যে কি সে গুণপানা আছে, এনাকে মানে তুলে আনা যায়, তাহলে আমার প্রকাশনার সমৃদ্ধি ঘটবে, আমার ব্যবসায়িক শ্রীবৃদ্ধি ঘটবে, এবং সঙ্গে লেখকের তো অবশ্যই হবে। তাহলে তানার পরশে, তানার উৎসাহে, তানার সাহায্যে তিনি নবরূপ পেলেন, নবজীবন পেলেন, আজকে তিনি জগৎ বিখ্যাত। তাহলে কেমন কারণ হলো না উপায় হলো? মনোজ বলো তো। ডেফিনেটলি একটা উপায়। এই উপায়ে তিনি তিনি নিজের প্রকাশক, নিজের মাহাত্ম্য দিয়ে, গুণপনা দিয়ে তিনি বুঝতে পারলেন যে এনার মধ্যে কি সেই গুণ আছে, নিরত্ন, এনাকে তুলে আনা যায়, তাই তুলে এনেছিলেন। তাই তিনি নিজের মানে উপায়ে বা কৌশলে বা নিজের সেই মাহাত্ম্য দিয়ে তিনি নবরূপ দিলেন। তাহলে এখানে কখনো অংশে কারণ নয়, ডেফিনেটলি উপায়। আমি যে কারণে জীবনী বলে হয়তো সময় নষ্ট করছি, কিন্তু আসলে নয়। না, তোমাদের বারবার গতদিনও ভুল হচ্ছে, আজই ভুল হয়েছে, অনেকে বলতে এই কনফিউজটা হবে কেন? সেন্টেন্সের মিনিং বুঝি আমরা, কোন অংশে এটা হেতুমার দিকে যাবে না, হেতুমার দিকে যখন আমরা নিয়ে যাবো আসলে সেন্টেন্সের মিনিংটাই ভুল করবো। এত সুন্দর সেন্টেন্স, ভালোবাসার পরশ দিয়ে সাজালে মন নতুন করে, কে তুমি, কোশ্চেন মার্ক, সেন্টেন্সের মিনিং ধরতে পারছি না আমরা। আর আমরা যারা সেন্টেন্সের মিনিংটা ধরতে পারবো না তাদের ভুলটা হবে। তাহলে কারণ না, কিন্তু এটা মাথায় রাখা উচিত, শুধু কারো বলে নয়, বারবার বাংলা ব্যাকরণের ক্ষেত্রে বা সাহিত্যের ক্ষেত্রে মিনিংটা অগ্রাধিকার তোমার দিতে হবে, এটাকে তো ফেলে কিছু হবে না। চলো, থ্যাংক ইউ। আশা করি নেক্সট উদাহরণ দিলে ভুল হবে না। যদি এরপরে কারো বুঝতে প্রবলেম থাকে আমাকে বলতে পারো। আচ্ছা, পরেরটি মনোজি দায়িত্ব নাও। সুখে দুঃখে আনন্দ বেদনায় পরিপূর্ণ তাদের জীবন, কি কারক ব্যাখ্যা। হুম হুম হান্ড্রেড পার্সেন্ট। বা অর্থাৎ পরিপূর্ণ হওয়ার যে কাজটি সম্পন্ন হচ্ছে কোন কারণে না, সুখ দুঃখ আনন্দ বেদনা এগুলোর দ্বারাই কি হচ্ছে, বা এগুলোর কারণেই তাদের জীবনটা পরিপূর্ণ হচ্ছে। জীবনে কোথাও আর খামতি নেই, সবটাই প্রয়োজন জীবনে, আনন্দ যেমন প্রয়োজন, বেদনাও তেমন প্রয়োজন।
তা নাহলে জীবনের পূর্ণ স্বাদটা পাওয়া যায় না। ঠিক আছে? ফলে এই যে সুখ দুঃখ আনন্দ বেদনা, এই কারণেই কিন্তু তাদের জীবনটা পরিপূর্ণ। যদি শুধু বলা হতো এখানে যে শুধু আনন্দে আনন্দে জীবন পরিপূর্ণ, তখন হয় না, সেটা আসলে ভুল হতো বা ভুল বাক্য। কেউ যদি বলে থাকে যে আমার জীবন শুধু আনন্দে পরিপূর্ণ, আসলে সে জীবনটার মানে ধরতেই পারেনি। বুঝতে পারছো? হে দারিদ্র তুমি মরে করেছো মহান, তুমি মরে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান। কে বলছে? মানে কি? হে দারিদ্র তুমি মরে করেছো মহান। কি সুন্দর কথা উনি বলছেন। হে দারিদ্র তুমি মরে করেছো মহান, তুমি মরে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান। অর্থাৎ দারিদ্র দুঃখ তুমি আমার জীবনে এসেছিলে বলেই আমি আজকে প্রত্যয়ী, এত বেশি আত্মবিশ্বাসী, এত বেশি মহান, এত বেশি লিখতে পারছি আমি। এই যে আমার ব্যক্তিত্ব প্রকাশ ঘটেছে, আসলে তার পিছনে কারণ কি? ডেফিনেটলি কিন্তু দারিদ্র। হুম, মানে এই যে সেন্টেন্সটা কখনোই কিন্তু আমরা উপায়ের দিকে ফেলতে পারবো না। আমরা ফেলতে পারবো যে দারিদ্র উপায় থেকে বড় হয়েছিলেন, বলতে পারবো? হবে না। দারিদ্র উপায় কে বড় হয়? দারিদ্র এসেছিল বলেই তিনি আজকে বড় হয়েছিলেন। দেখো প্রত্যেকটি মহাপুরুষের জীবনই বড়। জীবনের প্রথম স্টেজ গুলো দেখো আর কি, তারা অনেক দুঃখ বেদনা যন্ত্রণার পতন উত্থান, মানে সেই পেরিয়ে গেছে বলেই তারা আজকে মহান হতে পেরেছে। প্রত্যেকটা মনীষী। তাহলে সেখানে প্রত্যেকটার কারণ কি? তাদের সেই প্রথম জীবনের ব্যথাতুর চিত্র আর কি। সেন্টেন্সটা মানে তাই। এবার একটু খেয়াল করি আমরা, হেতুর সঙ্গে উপায়ের, আর আশা করি কোনো ভুল হওয়ার কারণ নয়, মানে ভুল হবে না। এবং আমি হেতুটাকে আরো ক্লিয়ার করার জন্য তো নাম একটা বলে দিচ্ছি। আমি কি বললাম? কারণ বাচক করণ, মানে এখানে কারণ ডেফিনেটলি থাকবে। এবার কারণটা যদি আমরা ভুল অর্থে ইউজ করি, সেটা তো আমাদের দোষ আর কি, সেটা তোমাকে বুঝতে হবে। সেন্টেন্সটার মিনিং দেখো। যখন আমি বলছি সেন্টেন্সটা নজরুলের কবিতা পাঠ করলাম প্রাসঙ্গিক ভাবে, এ দারিদ্র তুমি মনে করেছো মহান, অর্থাৎ তিনি কি বলছেন? দারিদ্রের কারণেই আমি আজকে মহান হলাম। দারিদ্রের উপায় কখনো মহান হয় না। সেন্টেন্স যদি এইভাবে আমরা ব্যাখ্যা করি, তাহলে সেটা আমাদের ভুল ব্যাখ্যা হবে আর কি। আশা করি ক্লিয়ার হওয়া গেছে আর কি। চলো আর একটা উদাহরণ নেই, দেখি আর একটু আপনার পরিষ্কার হতে পারে কিনা। লেখো, আর একটু উদাহরণ লেখো। চালাকি দ্বারা মহৎ কাজ হয় না। চালাকি দ্বারা মহৎ কাজ হয় না। চালাকি দ্বারা মহৎ কাজ হয় না। চালাকি, এটাকে চক আউট করবে। তারপর পরের সেন্টেন্স, মন দিয়ে পড়ে নিতে হয়। আমি মৌসুমীকে দায়িত্ব দিচ্ছি আনসার করার জন্য। মন দিয়ে পড়ে নিতে হয় মনের কথা। একটু কঠিন বাক্য দিলাম। মন দিয়ে পড়ে নিতে হয় মনের কথা। মন দিয়ে পড়ে নিতে হয় মনের কথা। মন, প্রথম মনটা চকাট করবে। প্রথম যে মনটা, মন দিয়ে পড়ে নিতে হয় মনের কথা। ফার্স্ট যে মন বললাম ওটাকে চকাট করো। আর পরের সেন্টেন্সে, চালাকি দ্বারা মহৎ কাজ হয় না, চালাকি চকাট করবে। মৌসুমী এবং সাথী এই দুজনকে দায়িত্ব দিলাম, আনসার করো কুইক। 1 মিনিটের মধ্যে বলে দেওয়া যায়, কিচ্ছু না। প্লিজ কুইক করি আমরা। তুমি শুনতে পাচ্ছ গো? কথা বলো, কথা বলো, কথা বলো, সময় নষ্ট করো না। হুম হুম। এটা হচ্ছে আপনার উপায়াত্মক করণ, চালাকি।
চালাকি উপায়ে কাজটা হচ্ছে না। 100%, বাহ, ভালো ব্যাখ্যা এসছে। অর্থাৎ মহৎ কাজ হয় না, তাহলে এই যে মানে মহৎ কাজ, এটা হচ্ছে আমরা যদি ক্রিয়া ধরে নিই, তাহলে সেই মহৎ কাজটা কখনো চালাকির উপায়ে হয় না। যদি আমরা এখন বলতাম যে চালাকির কারণে হয় না, তাহলে ভুল হতো। অর্থাৎ চালাকির উপায়ে কখনো কোনো বড় কাজ সম্পন্ন করা যায় না, তার জন্য পরিশ্রম, কৃচ্ছ সাধন, অধ্যবসায় ডেফিনেটলি প্রয়োজন, এছাড়া কিছুই হয়নি। বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছে তার পিছনে তাদের দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম, গবেষণা অবশ্যই আছে, কোনো চালাকির উপায় তারা নেয়নি। চালাকির দ্বারা নিশ্চয়ই মিসাইল ম্যান হওয়া যায়নি, মিসাইল পাঠানো যায় না। ওকে, বাহ, চলো পরেরটি। সাথী বলো তো দেখি, একটু কঠিন পরেরটি, মৌসুমে আনবো তো দেখি সাথী কি বলে। মন দিয়ে পড়ে নিতে হয় মনের কথা। বাহ, বলো। এখানে যদি ক্রিয়া করা হয় তাহলে কি নিতে হয়, কি নিতে হয়, মনের কথা পড়ে নিতে হয় মন দিয়ে। এটা উপায় করেছি। আচ্ছা, ওকে, দেখি মৌসুমী বলো তুমি কি করলে। সেটা বয়ান করেছি। পড়ে নিতে হয়, এটা হচ্ছে ক্রিয়া। কি মনের কথা পড়ে নিতে হয় কি উপায়, মন দিয়ে। ওকে, দেখি ভিন্ন মত কারোর কি আছে, আমরা যারা আছি প্রেজেন্ট, নাকি সহমত সকলের? সুজিত বল, এবার বলো দেখি। আচ্ছা, সুজিত ভাই, বিদ্যুৎ বলো কি বলছো। তোমার কথা আসছে না, প্লিজ। যে এক সম্ভবত উপায়ত্তই বললো, 100% এটি উপায়ত্তকরণ, অন্যথা করা যাবে না। কারণ পড়ে নিতে হয় ক্রিয়া, মৌসুমী ভালো ব্যাখ্যা রেখেছে আর কি, বা সাথীও বলেছে পড়ে নিতে হয়, এটা হচ্ছে মূল ক্রিয়া। ঠিক আছে, তাহলে মনের কথাকে পড়ে নিতে হবে, এই ক্রিয়াটা কোন উপায়ে সম্পন্ন করতে হবে, মন দিয়ে। মনের কারণে সম্পন্ন হবে না কখনো, অর্থাৎ মনের কারণে পড়ে নেওয়া কাজটা কখনো হবে না, বরং মনের উপায়ে। মানে এখানে একটা উপায়টাকে নিতে হবে, ওই কৌশলে মনের কথাকে বুঝে নিতে হবে। চোখের ভাষাকে বুঝতে হয় না, বডি ল্যাঙ্গুয়েজ বলে একটা কথা আছে, সেটা কি কারণে বুঝি আমরা, কখনো না, উপায়ে বুঝি। অর্থাৎ মানে সেই প্রথম দৃষ্টিতে বুঝে নেওয়া যায় আর কি, যে আসলে কি বলতে চাইছে মনের মানুষ। এগুলো আমরা বুঝি অনেকেই, বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা বুঝতে পারি। যাক, আমি বিশেষজ্ঞ নই, ওই বিষয়ে যাবো না আর কি। তাহলে মন দিয়ে পড়ে নিতে হয় মনের কথা, ডেফিনেটলি এখানে মনের মানে মনের কথাকে পড়ার উপায় হিসেবে এখানে আমরা মনকে ব্যবহার করছি আর কি, তাই 100% উপায়ত্ত করুন। বাহ, চলো পরের টপিকে ফিরি, আশা করি ক্লিয়ার হওয়া গেছে আর কি। কারো সমস্যা থাকলে বলবে। এরপর আমরা ফিরছি কালাত্মকরণে। নেক্সট, কালাত্মকরণ, তার ডেফিনেশনটা লেখো। কাল বা সময় বোঝাতে, কাল বা সময় বোঝাতে ব্যবহৃত করণকেই, এগুলো খুব ইজি, অসুবিধা নেই। কাল বা সময় বোঝাতে ব্যবহৃত করণকেই কালাত্মকরণ বলে। কাল বা সময় বোঝাতে ব্যবহৃত করণকেই কালাত্মকরণ বলে। তাহলে দেখো ডেফিনেশনের মধ্যে কিন্তু আমরা বারবার কি পাচ্ছি, কাল বা সময় পাচ্ছি। তাই একে আমরা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য, বুঝে নেওয়ার জন্য আমরা মনে রাখবো, এটা আসলে সময় নির্ভরকরণ কিংবা কাল নির্ভরকরণ, যেন আমরা ভুল না করি। তাহলে কালাত্মকরণটাকে আমরা আসলে কি হিসেবে বুঝে রাখবো, যে কালাত্মকরণ মানেই হচ্ছে, তার সংজ্ঞার মধ্য দিয়ে আমরা আসলে বুঝতে পারছি এটা আসলে সময় নির্ভর করণ কিংবা কাল নির্ভর করণ। আমার কথা বলতে পারছো? এটা আসলে সময় নির্ভরকরণ বা কাল নির্ভরকরণ। এবার দেখো উদাহরণ নিলে আরো বেশি বুঝতে পারবে। লেখো, 12 মাসে 1 বছর হয়।
12 মাসে 1 বছর হয়। তাহলে এখানে দেখো এই যে বছর পূর্ণ হচ্ছে আসলে কিভাবে, না 12 মাসের কারণে আর কি। তাহলে 12 মাস ডেফিনেটলি একটা সময় বা একটা কাল, একটা পিরিয়ড। তাহলে সেই পিরিয়ডের দ্বারাই কি হচ্ছে, বছরটা পরিপূর্ণ হচ্ছে। তাহলে একটা সময়ের দ্বারাই বছরটা পরিপূর্ণ হচ্ছে। তাহলে এটা ডেফিনেটলি কি 12 মাসের নিচে চকআউট থাকলে সেটা অবশ্যই সময় নির্ভর হচ্ছে কিংবা কাল নির্ভর হচ্ছে। তাই এটি অবশ্যই কালাত্মককরণের পর্যায়ভুক্ত হয়েছে। চলো পরেরটি আসি, নোট ডাউন করে নেবে সঙ্গে সঙ্গে বা রেকর্ডিং থেকে পরে নিয়ে নেবে। পরেরটি আমরা আসছি উপলক্ষণে। উপলক্ষণে বা লক্ষণ সূচককরণ। উপলক্ষণেকরণ কিংবা লক্ষণ সূচককরণ। উপলক্ষণেকরণ কিংবা লক্ষণ সূচককরণ। চলো সংজ্ঞাটা আমরা একটু নেই, লিখব লক্ষণ বা চিহ্ন বোঝাতে, লক্ষণ বা চিহ্ন বোঝাতে ব্যবহৃত করণকেই, লক্ষণ বা চিহ্ন বোঝাতে ব্যবহৃত করণকেই উপলক্ষণেকরণ বা লক্ষণ সূচককরণ বলে। তাহলে লক্ষণ বা চিহ্ন বোঝাতে ব্যবহৃত করণকেই, লক্ষণ বা চিহ্ন বোঝাতে ব্যবহৃত করণকেই উপলক্ষণেকরণ বা লক্ষণ সূচককরণ বলে। তাহলে এখানে আমরা বারবার দেখব সংজ্ঞার মধ্য দিয়ে যেটা আমরা মানে পাচ্ছি আসলে, যে লক্ষণ বা চিহ্ন দ্বারাই কি হবে, ক্রিয়া সম্পাদিত হবে আর কি। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে আমরা এখানে প্রধান উপকরণ হিসেবে পাবো আসলে লক্ষণ বা চিহ্ন। তাই এটা সেই অর্থেই উপলক্ষণেকরণ বা লক্ষণ সূচককরণ হবে আর কি। তাহলে আমরা উদাহরণ নিয়ে একটু বুঝতে পারবো আসলে। পেখম মেললেই ময়ূর জানি। পেখম মেললেই ময়ূর জানি। ময়ূর একটা ওয়ার্ড, জানি আর একটা ওয়ার্ড। পেখম মেললেই ময়ূর জানি। দেখো পেখম এটুকু আপনার, আমরা এখানে পেখম মেলা এটুকু দাগিয়ে রাখি, তাহলে আর বেশি বুঝতে পারবো। তাহলে দেখো পেখম যেই মেলে ধরছে সেই চিহ্ন দ্বারা বা সেই লক্ষণ দেখে আমরা দূর থেকেও কিন্তু বুঝতে পারছি এটা আসলে কে, অন্য কোনো পাখি নয়, সে আসলে ময়ূর প্রজাতির পাখি আর কি, বা ময়ূর। তাহলে পেখমের দ্বারাই আমরা, তার পেখম মিলে ধরার দ্বারাই আমরা কিন্তু বুঝতে পারছি আসলে ময়ূর, এক কথা চিনতে পারছি। তাহলে এখানে আপনার ময়ূরকে আমি যে জানছি আর কি, ঠিক আছে। ফলে এই জানা আমার মানে কাজটি বা ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে আসলে ওই ময়ূরের পেখম মেলার চিহ্নকে দেখে বা লক্ষণকে দেখে। তাহলে আমি আমার ক্রিয়াটি সহজে সম্পন্ন করতে পারছি ওই উপায়ে বা ওই মানে কি বলা যায় সাহায্যের ভূমিকা নিয়ে, পেখম মেলার সাহায্য নিয়ে এখানে। তাহলে পেখম মেলা সে অর্থে কি এখানে ডেফিনেটলি উপলক্ষণ হলো আর কি, বা লক্ষণ হয়ে দাঁড়ালো আর কি। তাই এটা উপলক্ষণেকরণ বা লক্ষণ সূচককরণের পর্যায়ভুক্ত হলো। পরেরটি আমরা আসছি, এগুলো খুব ইজি বলে আমি সময় নষ্ট করছি না। লিখবে অসমাপিকা ক্রিয়ারূপীকরণ। অসমাপিকা ক্রিয়ারূপীকরণ। চলো আমরা সংজ্ঞাটা নেই, তাহলে ক্লিয়ার হতে পারবো। লিখবে বাক্যে অসমাপিকা ক্রিয়া
বাক্যে অসমাপিকা ক্রিয়া কমা দিয়ে করণের ভাব প্রকাশ করলে, বাক্যে অসমাপিকা ক্রিয়া করণের ভাব প্রকাশ করলে তাকে অসমাপিকা ক্রিয়ারূপীকরণ বলে। বাক্যে অসমাপিকা ক্রিয়া করণের ভাব প্রকাশ করলে তাকে অসমাপিকা ক্রিয়ারূপীকরণ বলে। তাহলে আমরা সেন্টেন্সের মধ্যে আগে দেখে নেব অসমাপিক ক্রিয়ার অংশ কোন অংশটি, এবং সেই অসমাপিক ক্রিয়াটাকে ফলো আপ করে দেখব তার মধ্যে আসলে করণের ভাব ফুটে উঠছে কিনা। যদি তাই হয় তাহলে মানে সেই অসমাপিক ক্রিয়ার মধ্যে যদি করণের মুডটা ফুটে ওঠে, মুড মানে ভাব, তাহলে ডেফিনেটলি সেটা অসমাপিকা ক্রিয়ারূপী করণের অন্তর্গত হবে আর কি। ঠিক আছে, চলো আমরা একটু সংজ্ঞার এই উদাহরণ নেই, তাহলে আসলে বুঝতে পারবো। মেয়েটা মিষ্টি হেসেই সব কাজ হাসিল করে। মেয়েটা মিষ্টি হেসেই সব কাজ হাসিল করে। হাসিল করা মানে সম্পন্ন করা বা আদায় করা। মেয়েটা মিষ্টি হেসেই সব কাজ হাসিল করে। দেখো হেসেই নিচে, হেসেই এই শব্দটা নিচে দাগাও বা চক আউট করো। তাহলে একটু দেখো সেন্টেন্সটা আমি বললাম মেয়েটা মিষ্টি হেসেই সব কাজ হাসিল করে। তাহলে এখানে হাসিল করা সমাপিকা ক্রিয়া, আর হেসে ডেফিনেটলি অসমাপিকা ক্রিয়া। হেসে শব্দটার মধ্যে তো কমপ্লিট মনোভাব নেই, ইনকমপ্লিট একটা মনোভাব। তাহলে হেসেটা অসমাপিক ক্রিয়া। এবার দেখো এই হেসে অসমাপিক ক্রিয়ার মধ্যে হাসিল করার যে কাজটা সম্পন্ন করছে তার এখানে মানে ভাব সাহায্যকারী ভূমিকায় কে আছে? তার হাসি। কাজ সে যে আদায় করছে, সে আদায় করার পিছনে কারণ কি? হেল্পিং হ্যান্ড কে? তার হাসি। হাসির দ্বারা সে মন জয় করছে আর কি। সুন্দর মুখের জয় সর্বত্র, যেমন বলেছিলাম, অর্থাৎ মুখের সৌন্দর্যের দ্বারাই সে যেমন সকলকে মন ভোলাচ্ছে, তেমনি হাসির দ্বারাই সে কি করছে? তার কাজটা সে আদায় করছে। তাহলে এখানে হাসির মধ্য দিয়েই বা এই যে হেসে শব্দটার মধ্য দিয়ে কি করণের ভাব ফুটে উঠেছে, মানে হেল্পিং হ্যান্ডের ভাব এসছে। কারণ আমি করণ কারকের কনসেপ্টে বলেছিলাম যে হেল্পিং হ্যান্ড, সাহায্যকারী ভূমিকা, এমন মানে মুড বা ভাব উঠে আসবে, তবে সেটা করণ হবে। এখানে দেখো এই যে হাসি, এই হাসিটা কিন্তু সে সাহায্যকারী ভূমিকায় দাঁড়িয়ে তার কাজটাকে আদায় করতে বা সম্পূর্ণ করতে এখানে হাতিয়ার হিসেবে কে বোঝাচ্ছে? তার হাসি, বা সে ইউজ করছে নিজে ওইভাবে। হাসির দ্বারাই সে, হাসি নামক অস্ত্রের দ্বারাই অপরের মন ঘায়াল করছে আর কি, অপরের মনকে চুরি করছে। তাহলে এখানে ডেফিনেটলি হাসি হচ্ছে কি করণের ভাবের প্রকাশক বা মুডের, সেই করণের মুডটা এখানে ফুটে উঠছে। কিন্তু আবার হেসে শব্দটা ডেফিনেটলি অসমাপিকা ক্রিয়ার পর্যায়ভুক্ত, তাই এটা অসমাপিকা ক্রিয়ারূপীকরণ। বলো কে বুঝতে পারেনি? একটু হলো আপাত কঠিন মনে হতে হবে, কারণ এখানে দুটো কনসেপ্ট পাশাপাশি আগে জানতে হবে আমাদের। বুঝতে পারোনি এমন কেউ আছে? আমি যেটা বলার চেষ্টা করলাম আর একবার বলবো। সেন্টেন্সটা পড়ো, তুমি পড়ো, তুমি পড়ে কথা বলতে পারো। আমি বল, কি বলছো বলো? হ্যাঁ নিশ্চয়ই একাধিক উদাহরণ দেবো আমি, এটাকেই আগে ক্লিয়ার হই না। হ্যাঁ আমি দেবো। উজ্জ্বল বলো, ব্যাখ্যা করো দেখি। উজ্জ্বল ব্যাখ্যা করো। মেয়েটা মিষ্টি হেসেই সব কাজ হাসিল করে, এটা উপায়ত্তকরণ কেন হলো? এই সরি, অসমাপিকা ক্রিয়ারূপীকরণ কেন হলো? বলো, ব্যাখ্যা করো।
আমি তো সংজ্ঞা বলে দিয়েছি, তারপর আবার ব্যাখ্যা রেখেছি, তাহলে তো বলে দেওয়া যায়। হচ্ছে না উজ্জ্বল? আচ্ছা, আমি আবার বলছি, শুনে নাও। আমি পরে উদাহরণ আসবো, তাহলে বুঝতে সুবিধা হবে। যেহেতু আমি নামটা বললাম অসমাপিকা ক্রিয়ারূপীকরণ, তাহলে সেন্টেন্সের মধ্যে আগে আমাকে কি খুঁজতে হবে? এমনি কারক নির্ণয়ের ক্ষেত্রে আমাকে ক্রিয়াকে খুঁজতে হয়। সেই ক্রিয়াটা কি ক্রিয়া? অবশ্যই সমাপিকা ক্রিয়া। এত সময় আমরা যে ক্রিয়া ক্রিয়া বলছি শব্দটি, সেটা কোন ক্রিয়া আসলে? সেটা আসলে কিন্তু সমাপিকা ক্রিয়া। দেখো প্রত্যেকটা উদাহরণ, এতগুলো যে উদাহরণ আমরা করলাম গত ক্লাস থেকে আজ পর্যন্ত, সবটাই সমাপিকা ক্রিয়ার উদাহরণ। ওগুলো কিন্তু অসমাপিকা নয়। এখন এলো অসমাপিকার কথা আর কি। তাহলে আমার সে আগের প্রথা অনুযায়ী বা নিয়ম অনুযায়ী আমরা সমাপিকা ক্রিয়া আগে দেখে নেবো সেন্টেন্সের মধ্যে। দেখো এই সেন্টেন্সের মধ্যে সমাপিকা ক্রিয়া কে? এই যে হাসিল করে, এটা সমাপিকা ক্রিয়া। এবার দেখি, এখন যেহেতু আমার করছি আমি অসমাপিকা ক্রিয়ার উদাহরণটা নিয়ে করছি বা সেই ভাগের মধ্যে আছি, তাহলে এবার দেখবো এই সেন্টেন্সে অসমাপিকা ক্রিয়া কি আছে। দেখো সেন্টেন্সে পড়ে দেখি আমরা, এই সেন্টেন্সের মধ্যে অসমাপিকা ক্রিয়া রয়েছে হেসে। কারণ এই শব্দটা আসলে অসমাপিকা ক্রিয়া দিয়ে হয়, পর্যায়ভুক্ত হয়। অসমাপিকা ক্রিয়ার কনসেপ্ট বা ডেফিনিশন আমরা জানি যে যে ক্রিয়ার দ্বারা মনের ভাব আসলে সম্পূর্ণ রূপে প্রকাশ পায় না। তাহলে এই যে হেসে শব্দটার মধ্যে কি আসলে মনের ভাব কমপ্লিট প্রকাশ পাচ্ছে না। যেমন ভাবে হাসিল করার মধ্য দিয়ে মনের ভাব প্রকাশ পেয়েছে সম্পূর্ণরূপে, আর কোনো বক্তব্য নেই, আমার আর কোনো জিজ্ঞাসা নেই, বক্তার মনের কথা আমি আসলে বলতে পেরেছি। কিন্তু হেসে শব্দ বললেই হেসে কি, তারপর কি হয়? মানে হেসে গড়িয়ে পড়ছে না হেসে টলে পড়ছে, আমি তো বুঝতে পারছি না। তার ডেফিনেশন এটা অসমাপিকা। এবারে দেখো, তাহলে সমাপিকা অসমাপিকা চিনে নিলাম। এবার আমি বলছি, সেন্টেন্সের মধ্যে বলেছি যে অসমাপিকা ক্রিয়ার দ্বারা কর্ণের ভাব কি হচ্ছে যদি প্রকাশ পায়। তাহলে এবার করণ কারক হতে গেলে কনসেপ্ট কি? করণ কারক হতে কনসেপ্ট হচ্ছে এই যে সেখানে সরি, করণ কারক হতে গেলে আমরা জানি যে সেখানে আসলে একটা সাহায্যকারী ভূমিকা থাকবে, একটা হেল্পিং হ্যান্ড থাকবে, একটা অনুঘটকের ভূমিকা থাকবে। অর্থাৎ সে কাজটা সম্পন্ন করে সরে পড়বে, দায় নেবে না। তাহলে এমন ভাবনা যদি ফুটে ওঠে তখন হয় সেটা করণ কারক। আমি এর আগের উদাহরণে গত ক্লাসে বোধহয় বলেছিলাম যে আপনার একটু নেটওয়ার্ক সমস্যা হবে, 1 মিনিট। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ আশা করি এবারে? আসলে অত্যন্ত টেম্পারেচার কারণে নেটওয়ার্ক, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছ নিশ্চয়ই আর কি। উজ্জ্বল শুনতে পাচ্ছ বা অন্যেরা? অত্যন্ত টেম্পারেচার কারণে মানে ব্রডব্যান্ডের যে রাউটার মেশিনটা নেটওয়ার্ক কানেকশন ছাড়ছে আর কি, মানে অল টাইম ধরে রাখতে পারছে না। এটা টেম্পারেচার বেশি হলে এটা হয় আর কি, মেশিন অত্যন্ত হিট হচ্ছে আর কি। যাক, যে ব্যাখ্যা ছিলাম আমি, যে আপনার এটা বলে আমি শেষ করবো আর কি, যে করণ কারকের ক্ষেত্রে আমি মানে এর আগে ক্লাসে বলেছিলাম যে করণ কারক মানে হচ্ছে আমরা বিবাহ বা বিভিন্ন অনুষ্ঠানে যে ক্যাটারিং এর দলকে দেখি না, যারা খাবার পরিবেশন করে, সেই ক্যাটারিং এর দল তারা
বাড়ির কর্তার খাবারকে নিয়ে যারা অভ্যাগত অতিথি তাদের পরিবেশন করছে। তাহলে নিচ্ছে খাবার বাড়ির কর্তা মশাইয়ের থেকে, দিচ্ছে অতিথিবৃন্দকে। মাঝখানে তারা কিন্তু সাময়িকের জন্য এসছে, চলে যাচ্ছে আবার। মাঝখানে বিনিময় প্রথা আছে, তাদের একটা বিনিময় প্রথা তাদের দেওয়া হয়। তাহলে আসলে তাদের জিনিসটা তাদের নয়, দিচ্ছে যারা, যাদের একজনের জিনিস আরেকজনকে দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে। দেখো তারা কিন্তু ওই যে খাওয়ানো কাজটা বা আতিথেয়তা কাজটা সম্পন্ন করতে অনলি বা সাহায্যকারী ভূমিকায় দাঁড়িয়ে, তাদের আর কোনো দায় নেই। তারা কাউকে চেনেও না, আর তাদের বাড়তি কোনো কৈফিয়ত দিতে তারা রাজি নয়। তাহলে এই যে ব্যাপারটা, তাহলে ওই সমস্ত ক্যাটারিং এর দল যারা, যে ছেলেগুলি থাকে, আমরা বিভিন্ন অনুষ্ঠান পর্বে দেখে থাকি, প্রত্যেকটা ওরা করোনার জায়গায় দাঁড়িয়ে, ওরা হেল্পিং হ্যান্ড, সাহায্যকারী ভূমিকায় এসছে। ওদের কোনো দায় নেই, ওদের কাছে বাড়তি চাইলেও পাওয়া যাবে না, কারণ বাড়ির কর্তামশাইয়ের আদেশ অনুসারে ওরা কাজ করে। আইসক্রিম ডাবল চেয়ে পাবে না তুমি, অনেক ক্ষেত্রে এগুলো হয়, ওরা দিতে চায় না। এই যে বিষয়টি, এখানে দেখো হাসি, এই যে হেসে আর কি, হেসে কাজ, এই যে অসমবেক্ষীরা কি করছে, তাহলে সে যে মেয়েটি তার নিজের কাজকে আদায় করছে, সে আদায় হিসেবে, আদায়ের ক্ষেত্রে অস্ত্র হিসেবে কি নিচ্ছে সে? হাসিকেই নিচ্ছে সে, হাসিকে অস্ত্র হিসেবে নিচ্ছে, হাসিকে উপায় হিসেবে নিচ্ছে। যেমন আমরা ক্যাটারিং এর দলকে নিয়েছিলাম, ওই ছেলেগুলোকে ডেকেছিলাম, ওদের দ্বারা আমরা কি করলাম, অতিথিকে খাবার দিলাম। গার্জেন পক্ষ অতিথিকে খাবার দিতে গেলে বা দুটো মিষ্টি বেশি চাইলে ওদের গার্জেন পক্ষ দিতে বাধ্য। আত্মসম্মানে সে কিন্তু দিতে চাইবে বা দিতে সে বাধ্য হবে, কিন্তু ক্যাটারিং এর ছেলে তো ওই সমস্ত বিষয় নয়, তার কাছে আত্মসম্মান বলে কিছু নেই, সে বললেই এড়িয়ে যাবে, সে বলবে অনুমতি নেই। তাহলে এই যে বিষয়টি, তাহলে এখানে গার্জেন পক্ষ নিজের আর্থিক সাশ্রয় রক্ষার যে স্বার্থে বা আত্মসম্মানের রক্ষার স্বার্থে সে কি করলো, ক্যাটারিং এর দল ডেকে নিয়ে এলো, বাবা তোরা দে দে আর কি, সহজ যুক্তি বলি আর কি, মানে খুব সহজ ভাষায় বলি। তাহলে দুই দিকে রক্ষা হলো, একদিকে সম্মান রক্ষা হলো, আর দিকে খরচটা বাঁচলো অনেকটা, মিষ্টি খানিকটা কি কম খরচ হলো, ব্যয় কম হলো। তাহলে এই যে খরচ বাঁচানো বা আত্মসম্মান রক্ষার মানে রক্ষা যাতে হয়, তার উপায় হিসেবে আমরা কাকে নিলাম, অস্ত্র হিসেবে কাকে নিলাম, ওই ছেলেগুলোকে ডাকলাম, বুঝেছে? তাহলে এখানে ঠিক তাই, অর্থাৎ হাসি মানে যে তার নিজের কাজটা সম্পূর্ণ করা বা আদায় করার জন্য এই হেসেকে মানে হেসে শব্দটা সাহায্য নিল সে, বা ওই উপায়টা নিল সে। তাহলে এই হেসেটার মধ্যে দিয়ে আসলে সাহায্যকারী ভূমিকার আমরা মুড বা ভাব প্রকাশ পাচ্ছি। তাই ডেফিনেটলি এটা অসমাপিকা ক্রিয়ারূপীকরণ। আশা করি বোঝা গেছে। আমি আরো পরপর দুটো উদাহরণ নেব আর কি। লেখো, শিশুটি কেঁদে কেঁদেই তার বায়না আদায় করে নিল। শিশুটি কেঁদে কেঁদেই তার বায়না, সে যেগুলি চায়, শিশুটি কেঁদে কেঁদেই তার বায়না আদায় করে নিল। শিশুটি কেঁদে কেঁদেই তার বায়না আদায় করে নিল, কেঁদে কেঁদেই, দেখাও। তারপর শ্রমিকেরা গেটের সামনে অবস্থানে বসেই সব দাবি দাওয়া বুঝে নিতে চাইল। তাহলে শ্রমিকেরা গেটের সামনে অবস্থানে বসেই সব দাবি দাওয়া বুঝে নিতে চাইল। দেখো বসেই, এই শব্দটা নিচে চক আউট করো, আর আগেরটা কেঁদে কেঁদেই। দেখো এই যে দুটো উদাহরণ দিলাম, আমি এবার ব্যাখ্যা রাখছি, একটু আসলে বুঝতে পারবে। তাহলে শিশুটি কেঁদে কেঁদে তার বায়না আদায় করে নিল, তাহলে আদায় করে নেওয়া হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর কেঁদে কেঁদেই ডেফিনেটলি এটা অসমাপিকা ক্রিয়া।
দুটো ক্রিয়াকে আমি চিনে নিলাম। এবারে দেখো শিশুটি তার বায়নাকে আদায় করছে, অর্থাৎ সে যা চায় সেগুলো সে মানে নিয়ে নিচ্ছে। কোন উপায়ে? কার সাহায্য নিয়ে? তার কান্না। কান্না এখানে তার অস্ত্র। সে তো শিশু, সে তার মানে জোর জুলুম করতে পারছে না। সে তখন কি করছে এখানে? মায়া বা সেই যে কান্না আসলে তার এখানে অস্ত্র। সে সেইভাবে আমাদের সে কি করছে? আমাদের মায়াকে আকর্ষণ করছে। রবীন্দ্রনাথের কথা প্রসঙ্গে একটু ফিরে যাই। রবীন্দ্রনাথের যেতে নাহি দিব কবিতাটি পড়ো। দেখো সেখানে 4 বছর শিশু, রবীন্দ্রনাথ শিশু কন্যা, 4 বছর বয়স। কবিতার দিকে ফিরে যাই আমরা। সে সেখানে কি করছে? সারাদিন আমরা কবিতার মধ্যে পাচ্ছি যে রবীন্দ্রনাথের গৃহ আর কি মানে বধূ, সে আবার নেটওয়ার্ক সমস্যা হবে, 1 মিনিট। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি এবার বোধহয় নিশ্চয়ই, তাই তো? আমাকে ক্লাস শেষ করতে হবে, কারণ হচ্ছে মেশিন অত্যন্ত সো মাচ হিট আর কি। আচ্ছা, যাই হোক, যে কথা বলছিলাম, রবীন্দ্রনাথের যেতে নাহি দিব কবিতা আমরা দেখছি 4 বছরের শিশু কন্যাটি রবীন্দ্রনাথ যখন জমিদার দেখাশোনার স্বার্থে শিলাইদহের উদ্দেশ্যে যাত্রা করছে, সারাদিন বাড়িতে কর্মব্যস্ততা, ঘরের বউ বা গৃহবধূ সে কি করছে, রবীন্দ্রনাথের ওয়াইফ সে কি করছে, সারাদিনের বাইরে যেহেতু স্বামী যাবে, তাই সকাল থেকে ব্যস্ত মানে সেই গোছানোর কাজে, যেটা হয় মানে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীগুলি গুছিয়ে দেওয়ার কাজে আর কি। তাই সারাদিন গুছিয়ে দেওয়ার কাজে ব্যস্ত থাকার কারণে শিশু মেয়েটির দিকে অন্যান্যদের মতো আজকে আর নজর দেওয়া হয়নি। তার নেওয়া হয়নি, মানে খাওয়া হয়নি, তারপর চান করা হয়নি, সে অবহেলার পাত্র হিসেবে খানিকটা পড়ে আছে। সে সারাক্ষণ ধরে কাঁদছিল, কিন্তু রবীন্দ্রনাথের ভ্রুক্ষেপ তখনও যায়নি ব্যস্ততার কারণে। সেরবে যেমন রবীন্দ্রনাথ মানে সে কান্নাকাটি করেও কি করলো, নিজেকে বাবাকে থামাতে পারছে না, কারণ কর্মব্যস্ততার কারণে রবীন্দ্রনাথকে যেতেই হবে। সে তখন রবীন্দ্রনাথ যখন চরম মুহূর্তে বার হচ্ছে, সে তখন পথ আগলে দাঁড়ালো, দুবাহু বাড়িয়ে বললো যেতে নাই দিব, অর্থাৎ বাবা তোমাকে আমি যেতে দেব না, আমার কাছে তোমাকে থাকতে হবে। ছোট্ট শিশুটির সেই দুবাহুর বন্ধন রবীন্দ্রনাথকে বড় কি ব্যথাতুর করে তুললো। থমকে গেল রবীন্দ্রনাথ, যেতে পারলো না সেই মুহূর্তে। এই যে বিষয়টি, অর্থাৎ রবীন্দ্রনাথের যাত্রাকে স্তব্ধ করে দেওয়ার অস্ত্র হিসেবে কে নিল? কান্নাকে নিল সে, এবং সেই বিষয়ে কাঁদতে কাঁদতে দুবাহুকে বাড়িয়ে দিল। এই যে অস্ত্রটি, অস্ত্রের দ্বারা রবীন্দ্রনাথকে ক্ষান্ত করলো, থামালো। বোঝা গেছে ব্যাপারটা? আমি জাস্ট উদাহরণ হিসেবে নিচ্ছি আর কি। তাহলে এখানে দেখো সেই মানে অস্ত্র হিসেবে কি নেওয়া হলো এখানে? শিশুটি তার বায়নাকে আদায় করার জন্য এখানে কান্নাকে অস্ত্র হিসেবে ব্যবহার করলো, এবং সেই কান্নার অস্ত্র দিয়ে সে কি করলো, তার যা চাওয়া পাওয়া সেগুলো সে আদায় করে নিল। তাহলে কেঁদেই এটা ডেফিনেটলি অসমাপিক ক্রিয়া। এই অসমাপিক ক্রিয়ার মধ্যে আসলে কি করণের ভাবটা প্রকাশ পেয়েছে, ওই যে অস্ত্র বা সাহায্যকারী ভূমিকার ভাব প্রকাশ পেয়েছে, মুডের প্রকাশ পেয়েছে। তাই এটা ডেফিনেটলি কি অসমাপিকা ক্রিয়ারূপীকরণ। এনিওয়ান প্রবলেম? উজ্জ্বল কিংবা অন্য কেউ? উজ্জ্বল, মাইটের উজ্জ্বল, বুঝতে পেরেছো? দেখো আমি এর জন্য রেফারেন্স আর একটু উদাহরণ, রবীন্দ্রনাথের উদাহরণে গেলাম, যেতে নাই দিব কবিতার প্রসঙ্গ আসলাম আর কি। দেখো পরেরটাও একই কথা। শ্রমিকেরা গেটের সামনে অবস্থানে বসেই সব দাবি দাওয়া বুঝে নিতে চাইলো। তাহলে বুঝে নিতে চাওয়াটা কি ক্রিয়া?
মানে সমাপিকা ক্রিয়া। এবার দেখো অবস্থানে বসেই, এই যে বসেই শব্দটা, এটা কি ডেফিনেটলি অসমাপিকা ক্রিয়া। অবস্থানে বসেই, তারপর কি পর সেন্টেন্স যদি না থাকতো তাহলে তো মনে প্রকাশ পেত না আর কি। পরের কথাগুলি যদি না থাকতো বাক্যের মধ্যে তাহলে তো আসলে অবস্থানে বসেই, তারপর তুমি আমাকে জিজ্ঞেস করছো স্যার এর পরে কি, তার মানে ডেফিনেটলি কি তুমি নিজেই আমার কথা শুনে সম্পূর্ণ খুশি হতে না, ওইটুকু বললে আমি। তাহলে এই যে অবস্থানে বসেই, এটা হচ্ছে অসমাপিক ক্রিয়া। তাহলে এই বসেই, এবার দেখো তাহলে শ্রমিকেরা তাদের দাবি দাওয়াকে বুঝে নিতে চাইছে কোন উপায়ে, কার কি অস্ত্র হিসেবে কে নিল? অবস্থান বিক্ষোভ। অবস্থান বিক্ষোভ যেটা ধর্মতলায় চলছে, কলকাতার চলছে আর কি। ঠিক আছে, ইতিপূর্বে দীর্ঘদিন ধরে আমরা ছবি দেখে আসছি। ওটা তো মানে একটা অস্ত্র। ওই অস্ত্র দ্বারাই কি করছি, আমি আমার দাবি দাওয়াকে পূর্ণ আদায় করব, মানে আপনার আদায় করবো আর কি। তাহলে ওটা একটা অস্ত্র। তাহলে এই যে অবস্থানে বসেই, এই বসেই বসে থাকার মধ্যে কি রয়েছে? অস্ত্র। এর দ্বারা আমি কি আমার চাওয়া পাওয়াকে পূর্ণ করব। দ্যাট মিনস এখানে কি এই অস্ত্রের মধ্যে মানে সাহায্যকারী ভূমিকার একটা মুড বা একটা ভাব প্রকাশ পেয়েছে। তাই ডেফিনেটলি এই অবস্থানে বসা, এই বসাটা অবশ্যই কি অসমাপিকা ক্রিয়ারূপীকরণের উদাহরণ হচ্ছে। অবস্থান বিক্ষোভ কেন করছি? কারণ তো একটাই, অর্থাৎ ওর দ্বারা আমি অস্ত্র না নিয়ে, আমরা ছাত্ররা অস্ত্র হাতে তুলে নিতে পারি না, এটা উচিত নয়। তাই আমরা কি করছি, অবস্থান বিক্ষোভের দ্বারা আমরা আমাদের দাবি দাওয়াকে জানাচ্ছি আর কি, বা প্রশাসকের দরজায় আমরা সেটাকে বারবার করাঘাত করছি অবস্থান বিক্ষোভের দ্বারা। একদিন তাদের ধৈর্যের বাঁধ ভাঙবে, সেদিন তারা নিশ্চয়ই আমাদের কথা শুনবে। সেই গান্ধীজির নীতি আর কি, শান্তিপূর্ণ আন্দোলন এটাকে বলা হয় আর কি। তা সেই তার দ্বারাই কি করছি, আমি আমাদের চাওয়া পাওয়াকে আমরা বা দাবি দাওয়াকে পূর্ণ করতে চাইছি। তাহলে অবস্থান বিক্ষোভ ওটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার উদাহরণ এই জন্যই, কারণ ওটা একটা অস্ত্র হিসেবে ইউজ হচ্ছে, একটা সাহায্যকারী ভূমিকা সে দাঁড়িয়ে, অর্থাৎ সে আমাদেরকে ওইভাবে সাহায্য করছে আমাদের দাবি দাওয়াকে পূর্ণ করতে। তাই এটা ডেফিনেটলি অসমাপিকা ক্রিয়ারূপীকরণের উদাহরণ। বলো, কে বলতে পারেনি? এবার বলো আমাকে। আমির অন্য উদাহরণ চেয়েছিলে, আমি উদাহরণ দিলাম পরপর। অত্যন্ত পরিষ্কার হয়েছে গো? ওকে, থ্যাংক ইউ। গৌতম বা অন্যেরা যদি কথা বলি সমস্যা থাকলে আমি এখানে শেষ করব, কারণ এখন আমাকে আরো দুটো করতে হবে, সমাধান করব আর করণে বিপসা করব, কিন্তু নেটওয়ার্ক সমস্যা করছে আর কি। আজকে ক্লাস এখানে রাখবো, এনিওয়ান সমস্যা থাকলে আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, আজকে বোঝা গেছে। ওকে, থ্যাংক ইউ। রাখছি তাহলে, হ্যাঁ, ধন্যবাদ।